দুই দিনের সফরে বিকেলে ঢাকা এসে পৌঁছেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে বিমানবন্দরে রাষ্ট্রীয় অতিথি হিসেবে স্বাগত জানিয়েছেন। সফরের দ্বিতীয় দিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন কাতারের আমির। দুই শীর্ষ নেতার বৈঠকের পর তাদের মধ্যে 11টি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হবে। তার এই সফরে জ্বালানি, বাণিজ্য এবং বিনিয়োগে অগ্রাধিকার পাওয়ার পাশাপাশি ইরান ইসরায়েলের সাম্প্রতিক সংঘাতের আবহে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে একটা আলোচনা হবে। যেটা বলছিলাম যে কাতারের আমির এখন ঢাকা এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের টানা যে চতুর্থ মেয়াদ, সেই চতুর্থ মেয়াদের মধ্যে এটি মধ্যপ্রাচ্যের কোনো রাষ্ট্রপ্রধানের প্রথম বাংলাদেশ সফর এবং সফরে মোট 11টি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হবার কথা রয়েছে। এখান থেকে আলাপটা শুরু করতে চাই। আমরা পেয়েছি সাবেক পররাষ্ট্র সচিব শমশের মবিন চৌধুরী আমাদের সঙ্গে আছেন। জনাব শমশের মবিন চৌধুরী, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং কাতারের কথা বললে সবার আগেই জ্বালানির বিষয়টি আমাদের মাথায় আসে। জ্বালানিতে সমৃদ্ধ একটা দেশের প্রধান যখন আমাদের দেশে সফর করে, তখন আমাদেরও একটা সুফল পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। সেই জায়গা থেকে বলবেন, জ্বালানি চাহিদা পূরণে কাতারের আমিরের এই সফর আমরা কিভাবে কাজে লাগাতে পারি এবং জ্বালানি নিরাপত্তাটাও এখন বড় আকারে আলোচনায় আসছে, সে ব্যাপারে কিছু বলবেন কিনা? ধন্যবাদ। কথা হচ্ছে যে নিঃসন্দেহে কাতার যেহেতু জ্বালানি সম্পদে ভরপুর এবং এই মুহূর্তে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অনেক দেশই জ্বালানি সংকটের মুখোমুখি হচ্ছে। প্রথমে ইউক্রেন যুদ্ধের কারণে, ইউক্রেনে যে রাশিয়া যুদ্ধ চালাচ্ছে, তারপরে এখন তো গাজায় যে ইসরায়েলি হামলাটা হয়েছে এবং সর্বশেষ যদি ইসরায়েল ইরান এই সংঘর্ষটা আরো ঘনীভূত হয়। তো সেই দৃষ্টিকোণ থেকে দেখলে আমি বলবো যে অত্যন্ত সময় উপযোগী এই সফরটি। আশা করব যে এই সফরের মাধ্যমে কাতারের সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে জ্বালানি সহযোগিতার উপর জোর দেওয়া হবে। কারণ কাতারে গ্যাস এবং তেল উদ্বৃত্ত এবং তারা নানা দেশে তেল সরবরাহ করে থাকে, রপ্তানি করে থাকে। তবে কাতারের নিজের রাষ্ট্র হিসাবে কিন্তু তার নিজের একটা অবস্থান করে নিয়েছে, শুধু মধ্যপ্রাচ্যে না, সারা বিশ্বে। একটা সময় আপনাদের মনে আছে নিশ্চয়ই, কয়েক বছর আগে সৌদি আরবিয়া এবং অন্যান্য গালফ কান্ট্রি সহ এবং মিশর সহ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করেছিল এবং কাতারের উপরে নিষেধাজ্ঞাও দিয়েছিল। তো কাতার কিন্তু সেই মোকাবেলাকে, সেই চ্যালেঞ্জকে অতিক্রম করে আজকে এখানে এসে দাঁড়িয়েছে। এমনকি ইসরায়েল এবং ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে এখন গাজাতে, সেখানেও কোনো সমাধানের যদি কোনো প্রচেষ্টা হয়ে থাকে, তার সবকুটি হচ্ছে কিন্তু দোহাতে, অর্থাৎ কাতারের রাজধানীতে। তো এই কাতার নিজের একটা ভূ রাজনীতিতে নিজের একটা অবস্থান করে নিয়েছে। এটা কাতারের এই আমিরের কৃতিত্ব। উনি কাতারকে কোনো অবস্থায় দুর্বল ভাবছেন না। ভৌগোলিক আয়তন বলেন, জনসংখ্যার দিকে বলেন, কাতার কিন্তু ছোট্ট একটা রাষ্ট্র। আচ্ছা, এখানে এখানে তাহলে আমি একটু ছোট্ট করে একটা বিষয় বলে রাখি, তাহলে আপনার সঙ্গে কথা বলতে সুবিধা হবে। সেটি হচ্ছে যে বিশ্লেষকরা এটাই বলছেন যে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাতার দিন দিন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠছে এবং বাংলাদেশ স্বভাবতই তাদের সঙ্গে ঘনিষ্ঠতা রাখতে চাইবে। সেক্ষেত্রে ইরান ইসরায়েল ইস্যুতে কাতারের সঙ্গে কোন প্রসঙ্গে আলাপটা হতে পারে, কোন জায়গা থেকে সম্পর্কটা জোরদার হতে পারে? না, ইরান ইসরায়েল ইস্যুতে আপনি কি ইরান গাজার কথা বলছেন? ইসরায়েল গাজার কথা ইরান বলছেন না? ইসরায়েল যে টেনশনটা চলছে, জি এখানে কাতারের কোনো ভূমিকা হয়তো খুব একটা থাকবে না। কাতার কতটুকু কি করতে পারবে আমি জানি না। জি কারণ এখানে তো ইরান একটা বড় দেশ এবং ইরান শক্তিশালী দেশ। তারা সম্পূর্ণ নির্ভরশীল নিজের উপরে, স্বয়ংসম্পূর্ণ দেশ এবং তারা মনে হয় না এখানে কাতারের খুব একটা ভূমিকা থাকবে। এটা ইরান ইসরায়েল নিজেরাই করবে। তবে হ্যাঁ, এখন দেখার বিষয় যে কাতার এখানে কোনো ভূমিকা রাখতে চায় কিনা, ভূমিকা রাখতে পারবে কিনা, যেহেতু কাতারের সাথে ইসরায়েলেরও সম্পর্ক আছে, ইরানেরও সম্পর্ক আছে। তবে আমাদের জন্য যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে আমাদের জ্বালানি সংকটে যেটা আমরা মুখোমুখি হতে যাচ্ছি, ইতিমধ্যে হয়েছে, আগামীতে আরো হতে হব, এখানে কাতার কি ভূমিকা রাখতে পারে, সেই বিষয়টা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি আগামীকাল বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের সাথে যখন কাতারের আমিরের বৈঠক হবে, দ্বিপাক্ষিক বৈঠক হবে এবং যে চুক্তি এবং সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হবে, সেখানে এই বিষয়গুলো উঠে আসবে। এবং এছাড়াও কাতারে অনেক বাংলাদেশি, অনেক বিশাল সংখ্যক বাংলাদেশি সেখানে কাজ করছেন। কর্মসংস্থান বৃদ্ধি করার একটা সুযোগ হতে পারে। এই দুইটা বিষয় মূলত বাণিজ্যিক ক্ষেত্রে তেমন কিছু না,
কারণ কাতারের বাজার খুবই ছোট, বাংলাদেশের রপ্তানি সেখানে খুবই সীমিত হবে। এই দুটো বিষয়ে আমি মনে সরবরাহ, জ্বালানি সরবরাহ এবং বাংলাদেশের জন্য কর্মসংস্থান, এই দুটো বিষয় মূলত কাতার সাথে সেই বিষয়টা আলাপ হবে। এখানে একটা বিষয় বারবার করে আসছে, সেটা হচ্ছে জ্বালানি নিরাপত্তা বা এনার্জি সিকিউরিটি। ওই ব্যাপারটা আসলে বাংলাদেশ কিভাবে নিজেদেরকে মানে সেই জায়গাটা তুলে ধরতে পারে কাতারের কাছে, যাতে কাতার কিছুটা হলো আশ্বস্ত হয়। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশ বাকিতে তেল কেনার প্রস্তাব দিবে, সেই প্রস্তাবে জায়গাটাও বা কেমন হওয়া উচিত সেক্ষেত্রে? না, সেটা কেমন হওয়া উচিত সেটা তো কাতার সরকারই বলতে পারবে, এটা আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। প্রত্যাশা, সেটা আমাদের কাতার প্রত্যাশাটা না, আমাদের প্রত্যাশা তো অবশ্যই হবে যে সুবিধাজনক অবস্থান থেকে আমরা কাতার থেকে জ্বালানি আমদানি করতে পারবো। কারণ এটা আমাদের ফরেন এক্সচেঞ্জের উপরে বর্তমানে বিরাট একটা প্রেশার আছে রিজার্ভের উপরে। ডলারের হার অত্যন্ত মানে ভয়াবহ রূপে বেড়ে গেছে। এইসব কথা মাথায় রেখে হয়তো কাতারকে আমরা সেই ধরনের একটা পরিবেশ বা পরিস্থিতি আনতে পারবো, আশ্বস্ত করতে পারবো যে বাংলাদেশে জ্বালানি প্রয়োজন অনেক বেশি, এটা বিশাল একটা মার্কেট কাতারের জন্য। এবং সেই ক্ষেত্রে কাতার যদি কোনো বিশেষ সুবিধা বাংলাদেশকে, এক সময় মনে আছে আপনার কুয়েত কিন্তু বাংলাদেশকে খুব স্বল্প মূল্যে জ্বালানি সরবরাহ করতো, এটা বিশেষ কেস হিসেবে। জি। সেটা 70-80 দশকে, 80 দশকের সময় ছিল। তো এখন জ্বালানির দাম অনেক বেড়ে গেছে সারা বিশ্বে। এই প্রেক্ষিতে কাতার কতটুকু করতে পারবে, আমাদের তো প্রত্যাশা হবে যে কাতার থেকে সর্বোচ্চ সুযোগ বা সুবিধা দেওয়া। এখন দেখা যাক কালকে সফরের পরে আলাপ আলোচনা পরে তারপরে আরো এটা আরো আরো নিশ্চিত হয়তো করে বলা যাবে। বিস্তারিত জানা যাবে এবং আপনার সঙ্গে হয়তো কথা বলার সুযোগও হবে। অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন।